হাই এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম সেজুতি। আজকে অনেক দিন পর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা নিটিং শিখব। একটা নতুন, যেহেতু শীত আসছে সামনে, একটা নিটেড হ্যাট বানানো শেখাবো আমি আপনাদেরকে, অ্যাডাল্ট সাইজ। আর আমাদের দেশে যেহেতু সেটিয়া উলটা খুবই কমন, যে কোনো জায়গায় পাওয়া যায় দেশে, এই জন্য আজকে টিউটোরিয়ালটির জন্য আমি ইউজ করছি ইন্ডিয়ান সেটিয়া উল। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। আর নিডেল আমি ইউজ করছি দুটো নিডেল। সার্কুলার নিডেলে কিভাবে আপনারা রাউন্ড নিটিং করবেন সেটাও আজকে টিউটোরিয়ালের মাধ্যমে শেখা হয়ে যাবে। সো আজকে টিউটোরিয়ালটির জন্য যে দুটো নিডেল ইউজ করছি, একটা হচ্ছে 2.75 মিলিমিটার, যেটা 2.5 হলেও চলবে। এটা এই হ্যাটের ব্রিমটা তৈরি করার জন্য। আর এর চেয়ে এক সাইজ বড় নিডল ইউজ করছি 3 মিলিমিটার নিডল, এটা হচ্ছে হ্যাটের বডি তৈরি করার জন্য। আমি এখানে অলরেডি হ্যাটের ব্রিম যেটা সেটা তৈরি করে রেখেছি। ব্রিমটা হচ্ছে যেই অংশটা মাথায় চেপে থাকে, ইলাস্টিকের মতো কাজ করে যেটা, সেই ব্রিমটা আমি তৈরি করে রেখেছি। এটা আমি বানানো দেখাবো, আমি জাস্ট কাজটা একটু আগেই রেখেছি। আর আমি আপনাদেরকে যেটা এর আগেও আমি বলেছিলাম নিটিংয়ের বেসিক কোর্সগুলোতে, যেহেতু আমরা যখন রিবিং করছি, এই ব্রিমটা তো 2x2 রিবিং একটা করা হয়েছে এখানে, নিট টু পার্ল টু। রিবিংটা অনেক স্ট্রেচি হয়, যেটা হচ্ছে কিছুটা ইলাস্টিকের মতো কাজ করে, টানলে বড় হয়, আদারওয়াইজ চেপে আসে। এই অংশটা আমাদের মাথায় চেপে থাকে যেন হ্যাটটা পড়ে না যায়, লুজ না হয়ে যায়, খুব সুন্দর মাথায় সেট হয়ে থাকার জন্য কিন্তু এই রিবিংগুলো ব্যবহার করা হয়। আবার যেহেতু রিবিংটা খুব স্ট্রেচি হয়, এই কারণে নর্মালি রিবিং তৈরি করার সময় নর্মাল হ্যাট বা যে কোনো সোয়েটার হোক, যে জিনিসটি আপনারা তৈরি করুন না কেন, হাতেও কিন্তু আপনারা সোয়েটারে দেখবেন, সোয়েটারের গলা, হাত এবং কোমরের নিচের যে অংশটা, সোয়েটারের নিচের ঝুল যেটা, সেখানে রিবিং থাকে। তার কারণ এই অংশগুলো একটু চেপে থাকার প্রয়োজন হয়। এই কারণে রিবিংয়ে সবসময় এক সাইজ বা 2 সাইজ ছোট নিডেল ব্যবহার করা হয়, যেন খুব বেশি স্ট্রেচি না হয়, চেপে থাকে। আর নর্মাল সুতা অনুযায়ী নর্মাল বডি, সেটা হ্যাটের বডি হতে পারে, সোয়েটারের বডি হতে পারে, শালের বডি হতে পারে, বডিটাতে রেগুলার আপনি যেই সুতাটা ইউজ করছেন সেই সুতার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নিডেল ব্যবহার করতে হয়। আমি আজকে যেহেতু সেটিয়া উল ইউজ করছি, এটা মোটামুটি স্পোর্টস ওয়েট সুতা, ডিকেও না, 4 প্লাইও না, স্পোর্টস ওয়েট সুতার মতো। সো এটার জন্য আমি বডির জন্য আমার মনে হয়েছে যে 3 মিলিমিটার হুকটা ইউজ করা সম্ভব। এর চেয়ে এক সাইজ বড়টাও আপনারা ইউজ করতে পারবেন, 3.5। ব্রিমের জন্য অর্থাৎ রিবিংয়ের জন্য 2.5 মিলিমিটার হুক, নিডেল হুক না, নিডেল ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। বাট এই মুহূর্তে আমি 2.5 মিলিমিটার নিডেলটা আমি পাচ্ছি না প্রয়োজনে এই মুহূর্তে কাজ করার সময়, এই কারণে 2.75 মিলিমিটারটা আমি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি 2.5 মিলিমিটার থাকে, তাহলে রিবিংয়ের জন্য আপনারা 2.5 মিলিমিটার ইউজ করবেন। আজকের হ্যাটটা স্পেসিফিকলি অ্যাডাল্ট সাইজের জন্য বানাচ্ছি আমি। সেম ডিজাইনটা আপনারা চাইলে মডিফাই করে বাচ্চাদের জন্য বানাতে পারেন, কিডসদের জন্য বা ইয়াং অ্যাডাল্টসদের জন্য বানাতে পারেন। সেটা আমি আজকে দেখাচ্ছি না, সম্ভব হলে হয়তো পরে দেখাতে পারি মডিফিকেশনটা, স্টিচ কাউন্ট কতটুকু চেঞ্জ করলে আপনারা বাচ্চাদের সাইজটা পাবেন। আজকে হ্যাটটা আমি দেখাচ্ছি অ্যাডাল্ট সাইজের, ছেলেদের মেয়েদের যে কোনো ইউনিসাইজ একটা হ্যাট দেখাচ্ছি। আর প্রথমে আমি যেহেতু রিবিংটা, আমি হ্যাট যেটা করব এই কালারটাতে, একটু ক্রিম কালারে, এটাতেই আমি হ্যাটটা করব। রিবিংটা আমি একটু আগিয়ে রেখেছি, বাট রিবিংটা কীভাবে করবেন যারা একদম নিটিংটা খুব ভালো এখনও আয়ত্তে আসেনি, আমি এর আগে সম্ভবত রিবিং দেখিয়েছিলাম, বা নিট স্টিচ এবং পার স্টিচ কীভাবে করতে হয় রিবিং সম্পর্কে ছোটোখাটো একটা আলোচনা এর আগে করেছি আমি, সেটা ফলো করে নিতে পারেন, বেসিক কোর্স যেগুলো আমি করেছি। আজকে তারপর আমি কীভাবে কাস্ট অন করে কীভাবে রিবিংটা স্টার্ট করব সেটা দেখাবো। আর আজকের টিউটোরিয়ালটার জন্য আমি কাস্ট অন ইউজ করছি লং টেল কাস্ট অন, আমি দেখাবো যদিও, বাট আপনারা যদি স্টেপ বাই স্টেপ একদম বেসিক খুব স্লোলি দেখতে চান এই প্রসেসটা কীভাবে করতে হয় কাস্ট অনটা, তাহলে স্পেসিফিকলি লং টেল কাস্ট অনের আমার একটা
টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর কথা না বাড়ে আমি একটু শুরু করে দিই, তারপরে আমি বাকি কথাগুলো বলছি। আমাদের এই হ্যাটটা অ্যাডাল্ট সাইজ হ্যাটের জন্য সেটি উল ব্যবহার করে, এবং রিবিংয়ের জন্য আমি 2.5 মিলিমিটার বা 2.75 মিলিমিটার নিডল ব্যবহার করতে হবে। বডির জন্য 3 মিলিমিটার। আরেকবার রিপিট করে দিলাম, টোটাল 120টা স্টিচ কাস্ট অন করতে হবে অ্যাডাল্ট সাইজের জন্য। সো আমি কাস্ট অন করে কীভাবে আপনারা সার্কুলার নিডেলে রাউন্ড নিটিং করবেন সেটা আমি শেখাবো। যারা লং টেল কাস্ট অনের প্রসেসটা জানেন, টিউটোরিয়ালটা দেখেছেন আগে, তারা জানবেন যে যেহেতু লং টেল কাস্ট অনের টেইলটা মেইন, সেক্ষেত্রে 120টা স্টিচ আপনার উঠবে। এইরকম পরিমাণ, যথেষ্ট পরিমাণ টেইল আপনাদের কিন্তু আগে থেকে রাখতে হবে। আদারওয়াইজ টেইলে শর্ট পড়ে গেলে কিন্তু পরবর্তীতে পুরোটা খুলে নতুন করে এক্সট্রা সুতা নিয়ে তারপর বাকি কাজটা আবার করতে হবে। সো আগে থেকে বেশি করে প্রয়োজন মতো সুতা নিয়ে নেবেন। কতটুকু সুতা কীভাবে আপনারা কাউন্ট করে কতটুকু সুতা নিতে হবে এ ব্যাপারে কিন্তু লং টেল কাস্ট অনের যে আমার টিউটোরিয়ালটা আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। সো এখানে আর তা করছি না, সরাসরি লং টেল কাস্ট অনে আমি চলে যাচ্ছি। 120টা স্টিচ কাস্ট অন করতে হবে। সো আমি কাস্ট অন শুরু করছি। 2, 3, 4, 5, 6। আমি নর্মালি কাস্ট অনের ক্ষেত্রে বলেছিলাম যে একটু লুজ করে করতে, নর্মালি সোয়েটার নিটিং বা আদার্স নিটিংয়ের ক্ষেত্রে। বাট হ্যাটের ক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি লুজ করবেন না, তার কারণ আমার কাস্ট অন এজটা কিন্তু ঠিক এই এজটা। এখানে সুতাগুলো যদি খুব বেশি লুজ হয়ে থাকে, হ্যাটটা দেখতে খুব একটা ভালো লাগবে না। সো মডারেট লুজটা রাখবেন, খুব বেশি টাইটও যেন না হয়, যাতে নিটিং করতে আপনার সমস্যা না হয়। আবার খুব বেশি লুজ রাখলে হ্যাটটা দেখতে ভালো লাগবে না, এজিংটা ভালো লাগবে না। সো মডারেট টাইটনেসটা রাখতে হবে। সো আমি এখানে 120টা স্টিচ লং টেল কাস্ট অন করবো, তারপরে কীভাবে রাউন্ডে জয়েন করতে হবে সেটা দেখাবো। তার ফাঁকে আমি আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই টোটাল টিউটোরিয়ালটিকে আমি বেশ কিছু সেগমেন্টে ডিভাইড করব। তার কারণ হচ্ছে যে হ্যাটে কিছু ডিজাইন আছে, প্যাটার্ন আছে স্পেসিফিক। মেইনলি যে ডিজাইনটা আমি দেখাবো সেটাতে একটা কেবল প্যাটার্ন ইউজ করা হয়েছে। এটা একটা ফ্রি প্যাটার্ন, আমার নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে প্যাটার্নটা দিয়ে দিতে। বাট এটা হচ্ছে চার্ট প্যাটার্ন। সো আপনারা যদি চার্ট রিডিংটা যে বুঝে থাকেন, এর আগে একটা শাল নিটিং আমি শিখেছিলাম, সেখানে চার্ট সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে। বাট এখানে যেহেতু কেবল চার্ট আছে, আপনারা সেটাও ফলো করার চেষ্টা করতে পারেন, তাহলে কেবল চার্টটা কীভাবে কাজ করছে সেটাও বুঝতে পারবেন। আদারওয়াইজ আমি তো এখানে দেখাচ্ছি, নামটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেহেতু এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। আর কিছু ইনফরমেশন যেটা, যে হ্যাটের বেশ কিছু অংশ আছে, যেমন আমি এখানে কাস্ট অনটা করছি, কাস্ট অনের একটা সেগমেন্ট হতে পারে। এরপর টোটাল ব্রিম, যেটা এখানে 1.5 ইঞ্চি ব্রিম আমি ইউজ করেছি। এটা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট 1.5 ইঞ্চি ব্রিমে। যদি আপনারা সিঙ্গেল ব্রিম রাখতে চান বা 2 ইঞ্চি ব্রিমও করতে পারেন। আবার আরেক ধরনের আছে যে ফোল্ডেড ব্রিম। আপনার কানটাকে আরও বেশি বা কপালটাকে আরও বেশি ওয়ার্ম রাখার জন্য আপনারা খেয়াল করবেন, বাজারে যে সকল হ্যাট কিনতে পাওয়া যায়, অনেক হ্যাটের ক্ষেত্রে কিন্তু এরকম করে ফোল্ড বিম একটা থাকে, যে আপনারা এই অংশটা ফোল্ড করে দুভাগ, মানে দুপরল করবেন। সেক্ষেত্রে আপনারা যদি এখানে 1.5 ইঞ্চি ব্রিম রাখেন, তাহলে 1.5 ইঞ্চি ডাবল 3 ইঞ্চি রাখতে পারেন, তাহলে 3 ইঞ্চি পর্যন্ত আপনি ব্রিম করবেন। পরে আপনারা যখন হ্যাটটা পরবেন তখন ফোল্ড করে পরলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণই থাকছে। অথবা 2 ইঞ্চি আপনি যদি চান যে যতটুকু এক্সপোজ হয়ে থাকবে সেটা 2 ইঞ্চি হবে, নর্মালি 2 ইঞ্চি করতে পারেন। আর যদি ফোল্ডেড ব্রিম চান 2 ইঞ্চি ডাবল 4 ইঞ্চি করে আপনারা ব্রিমটুকু অংশ করে নেবেন। সো ব্রিমের অংশটা একটা সেগমেন্ট হবে। তারপরে আমাদের কিছু ডিক্রিজ পার্ট আছে স্টিচে, ডিক্রিজের একটা সেগমেন্ট হবে।
বেশ কিছু প্যাটার্ন ইউজ করা হয়েছে, প্যাটার্ন অনুযায়ী সেগমেন্ট হবে। সো এই সেগমেন্টগুলো প্রত্যেকটা আমি টাইম ল্যাপস অনুযায়ী ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেন আপনারা টাইম ল্যাপসটা ফলো করে স্পেসিফিক কোনো সেগমেন্টে যদি আপনাদের যাওয়ার প্রয়োজন হয় সেই সেগমেন্টে চলে যেতে পারেন খুব সহজে। সো আমি এখানে টোটাল 120টা স্টিচ কাস্ট অন করে নেব লং টেল কাস্ট অন প্রসেসটা ফলো করে। তারপরে কিভাবে স্টিচগুলো অ্যারেঞ্জ করতে হবে রাউন্ড নিটিংয়ের জন্য এবং কীভাবে রাউন্ডে জয়েন করতে হবে নেক্সট সেগমেন্টে আমি সেটা দেখাচ্ছি। এই যে আমি টোটাল 120টা স্টিচ কাস্ট অন করে নিয়েছি নিডেলে। সো আমি যদি নিডেলটা কাস্ট অনের পরে দেখি তো এইরকম লাগবে দেখতে। টোটাল 120টা যেহেতু আছে সেক্ষেত্রে আমি এখানে দুভাগ করব। আমার কাস্ট অন নিডেলটা এটা আমি দুভাগ করলে হয় 60, অর্থাৎ 120-এর হাফ হচ্ছে 60। তো 60টা স্টিচ আমি এখানে কাউন্ট করব প্রথমে। 2 4 6 8 10 12 14 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50 52 54 56 58 60। সো এই অংশটাতে 60টা স্টিচ আছে, এই অংশটাতে 60টা স্টিচ আছে। এখন আমি যেটা করব, এই 60টা স্টিচে আমার তো এখানে সার্কুলার নিডল বড়, এই ধরনের সার্কুলার নিডলে আপনারা যদি রাউন্ড নিটিং করতে চান মিনিমাম 60 ইঞ্চি লম্বা নিডল হতে হবে, 60 সেন্টিমিটার লম্বা নিডল হতে হবে। এটা 80 সেন্টিমিটার লম্বা নিডল, অ্যাটলিস্ট 60 সেন্টিমিটার লম্বা যদি নিডল হয় আপনাদের, তাহলে সেটাতে খুব ভালোভাবে আপনারা রাউন্ড নিটিং করতে পারবেন। কেন একটু লম্বা নিডল হতে হয় সেটার কারণ আমি বলছি। এই যে এখানে আমি হাফ করে নিলাম, এখন যেটা করতে হবে আমি এই অংশটা হাফ যেটা করেছি 60 একটা তো নিডল অলরেডি আছে একটা পোর্শন, আমি আমার এই সাইডে নিডলের যে অংশটা আছে সেখানে বাকি স্টিচগুলো আমি নিয়ে যাব, কারণ আমাদের নিটিং করতে হবে। নিটিংয়ের জন্য আমার দুটা নিডলেই স্টিচ থাকতে হবে। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আপনার যদি এখন আমাদের যেহেতু 120 জোড় সংখ্যক স্টিচ আছে, আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারছি। যদি সামহাও অন্য কোনো প্রজেক্টে বেজোড় সংখ্যক স্টিচ থাকে তাহলে এক সাইডে একটা স্টিচ বেশি হলে ভাগ করার সময় কোনো প্রবলেম নেই। তো আমি যেটা করব, স্টিচটা এখানে একটু চাপ দিই। এই যে নিডলটা আছে আমার, নিডলের যে প্লাস্টিকের হতে পারে বা স্টিলের হতে পারে, যে ধরনের আপনি স্পেসিফিক নিডলটা ইউজ করছেন, যে ম্যাটেরিয়াল হোক না কেন, সেটা দিয়ে এই যে আমি একটু দেখুন, আমি একটু টেনে টেনে স্টিচগুলোকে সরানোর চেষ্টা করছি। তারপরে এই যে পাইপটা আছে, যে একটা অংশ তো আমার নিডলে আছে এই স্টিচগুলো, বাকি অংশটা এই যে আমার নিডলটা আছে, আমি টেনে টেনে এই অংশটা নিডলটা বের করে নেব, প্লাস্টিকের অংশটা, তাহলে স্টিচগুলো একটু একটু করে নিডলের দিকে চলে আসতে থাকবে। এই অংশগুলো একটু কমপ্লিকেটেড, বাট এই ফার্স্ট একটা দুটো স্টেপ যদি আপনারা কমপ্লিট করে ফেলেন, সেক্ষেত্রে নর্মালি নিটিংয়ের ক্ষেত্রে রাউন্ড নিটিং করা হয় ডাবল পয়েন্টেড নিডল দিয়ে 4টা বা 5টা নিডল ইউজ করে। ট্রাস্ট মি, এই অংশটা যদি আপনারা খুব ভালোভাবে ফলো করতে পারেন, তারপরে নিটিংটা একদম নর্মাল নিটিংয়ের মতোই। 4টা বা 5টা নিডল ইউজ করে নিটিং করার চেয়ে বড় লম্বা রাউন্ড সার্কুলার নিডেলে রাউন্ড নিটিং করা অনেক বেশি সহজ। সো যারা এখনও রাউন্ড নিটিংটা সার্কুলার নিডেলে করেননি তারা চেষ্টা করবেন প্রসেসটা শিখে নেওয়ার জন্য। প্রথম অংশটুকু একটু ডিফিকাল্ট বলতে তেমন কিছুই না, জাস্ট স্টিচগুলো দুটা নিডেলে সমানভাবে ডিস্ট্রিবিউট করে না, এটাই জাস্ট একটু ডিফিকাল্ট। এছাড়া বাকি সব কিছুই সহজ। অন্তত আমার মনে হয় 4টা নিডেল বা 5টা নিডেল একসঙ্গে নিট করা যেটা অনেক বেশি সহজ।
সো আমি যেটা করলাম, এই যে এখানে কিন্তু আমার ডিভাইড হয়ে গিয়েছে স্টিচগুলো। আমি এই পাইপে বা তারের অংশটা থেকে ধীরে ধীরে আমি দুটো নিডেলের অংশে পার করে নিলাম। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে স্টিচগুলো যেন টুইস্ট হয়ে না থাকে। সো আমার স্টিচের নিচের অংশটা দেখুন এইভাবে এসে এখান থেকে আবার এভাবে চলে এসেছে, কোথাও কিন্তু স্টিচগুলো টুইস্ট হয়নি, সবগুলো স্টিচ একই দিকে আছে। সো এখান থেকে স্টার্ট হয়ে সুন্দরভাবে এখানে আসছে। আমার স্টিচগুলো যদি এই রকম হয়ে থাকতো, এই দিকে হয়ে থাকতো, তাহলে দেখুন এইটা কিন্তু এখানে টুইস্টিং তৈরি হতো। খেয়াল রাখতে হবে স্টিচের এন্ড যেটা, সেটা যেন আমার বাহিরের দিকে, এটা বাহিরের নিডেল বলছি, এটা ভেতরের নিডেল বলছি, বাইরের নিডেলেরগুলো ভেতরের দিকে থাকে আর ভেতরের নিডেলের অংশটা যেন কি বলবো আমি আপনাদের বোঝানোর জন্য, আপনারা দেখুন যে স্টিচগুলো সব একদিকে আছে। আমি যদি এই জিনিসটা একটু এইরকম করার চেষ্টা করি তাহলে দেখুন যে স্টিচগুলো সব সমান্তরালেই আছে, কোনোটা টুইস্ট হয়নি। জাস্ট এটাই মনে রাখবেন, আমি যেভাবে বলি না কেন, যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে স্টিচগুলো যেন টুইস্ট হয়ে না যায় থাকে। সো এই রকম অবস্থায় আসার পরে আপনাদের যদি দেখেন যে লং টেল কাস্ট অনের পর অনেক লম্বা একটা টেল রয়ে গিয়েছে, আপনারা কাজের সুবিধার জন্য কেটে জাস্ট 4 ইঞ্চির মতো রেখে বাকি অংশটুকু কেটে বাদ দিতে পারেন, তাহলে কাজ করতে সুবিধা হবে, এই টেলটা বারবার করে ডিস্টার্ব করবে না। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেগমেন্ট সেটা হচ্ছে যে রাউন্ডে জয়েন করা। আমরা ফার্স্ট সেগমেন্ট যেটা কাস্ট অন সেটা করে ফেলেছি, দুটা নিডেলে আমরা স্টিচ ডিস্ট্রিবিউট করে ফেলেছি। নেক্সট সেগমেন্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেগমেন্ট হচ্ছে এই, এখন কিন্তু দেখুন এটা একটা খোলা অংশ, এটা কিন্তু রাউন্ডে জয়েন হয়নি, এখন এটা রাউন্ডে জয়েন করব আমরা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। রাউন্ডে জয়েন করার জন্য অনেক প্রসেস আছে, আমি যেটা মেইনলি ফলো করি সেটা হচ্ছে যে নিডেলটা তারের সঙ্গে বা ওয়ার্কিং ইয়ার্নের সঙ্গে যুক্ত থাকবে সেটা আপনার থেকে দূরে থাকবে, ফার্স্ট নিডেল এটা। আর যে নিডেলটাতে আমরা কাজ করব সেটা হচ্ছে আপনার দিকে থাকবে। সো এটা নিডেল 1, নিডেল 2, নিডেল 1টা আপনার থেকে দূরে থাকবে এবং সেটার সঙ্গে ওয়ার্কিং ইয়ার্ন যুক্ত থাকবে। এখন আমি যেটা করব, যখন আমার স্টিচগুলো দুটো নিডেলে ডিস্ট্রিবিউট হয়ে গেল, নিডেল 1 যেটাতে ওয়ার্কিং ইয়ার যুক্ত আছে এবং আপনার থেকে দূরে আছে এবং আমার স্টিচটা কিন্তু সমান্তরাল হয়ে আছে, কোথাও টুইস্টিং নেই, এই অবস্থায় আমি যেটা করব, নিডেল 1টা স্টিচগুলো থেকে টেনে বের করে নিয়ে আসব। প্রথমেই স্টিচগুলো একটু টুইস্টেড অবস্থায় যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। একই অবস্থায় আছে, জাস্ট আমি নিডেলটা বের করে নিয়েছি। স্টিচগুলো পাইপ টানলে এখানে পাইপের অংশটা ছোট হয়ে এসেছে, এখানে নিডেলটা বের হয়ে এসেছে, এই অবস্থায় নিডেলটা বের হয়ে এসেছে। এখন আমি আরেকবার চেক করব যে আমার স্টিচগুলো কোথাও টুইস্টেড অবস্থায় নেই, সবগুলো সমান্তরাল অবস্থাতেই আছে। এই অবস্থায় আমরা কাজ করব হচ্ছে এই নিডেল 2তে, নিডেল 1টা আমরা বের করে নিয়েছি। আর সেক্ষেত্রে এই ওয়ার্কিং ইয়ার্ন এবং ইয়ার্ন টেলটা আপনারা খেয়াল করবেন, ইয়ার্ন টেলটা আমার এখানে অনেক বড় আছে, বাট এটা আপনারা কাজের সুবিধাতে ছোট করে নেবেন। অনেক সময় দেখা যায় যে ইয়ার্ন টেল অনেক বড় থাকলে ভুল করে ইয়ার্ন টেল দিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন আপনারা, সো সেটা খেয়াল রাখবেন। আমি ইয়ার্ন টেলটা একটু দূরে সরে রাখছি। ওয়ার্কিং ইয়ার্ন নেক্সটে আমার যদি ফার্স্ট স্টিচ নিট হয় সেক্ষেত্রে ওয়ার্কিং ইয়ার্নটা আমি আমার যে নিডেল 1 দিয়ে আমি কাজ করব, এটা সেই নিডেলের উপর দিয়ে পার করে নেব, অর্থাৎ ওয়ার্কিং ইয়ার্ন আমার নিডেলের উপরে থাকবে। কখনোই কিন্তু ওয়ার্কিং ইয়ার্ন নিডেলের নিচে রাখা যাবে না, ওয়ার্কিং নিডেলের অলওয়েজ উপরে থাকবে। তারপরে এটা আমার ওয়ার্কিং ইয়ার্ন, এটা আমি টেনে নিব যতটুকু আমার কাজের প্রয়োজন, কারণ এখানে আমার এই জিনিসটা বেন্ড করে এখানে কাজ করতে হবে, সো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পাইপটা বা তারটা টেনে নেব, তাহলে এখানে কিন্তু তারটা ছোট হয়ে আসবে। আমি বলছিলাম যে আপনার সার্কুলার নিডেলটা অনেক বড় হলে বেটার, যত বড় হবে তত বেটার,
অ্যাটলিস্ট 7 সেন্টিমিটার হতে হবে। তার কারণ হচ্ছে আপনার নিডেলটা যদি অনেক বড় থাকে, এই পাইপটা আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন, ম্যানুভারটা অনেক সহজ হবে। সো এখানে আপনার ঘুরে এইভাবে কাজ করতে হবে। আপনার যদি খুব নিডেলের এই পাইপের লেন্থটা খুব কম থাকে তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে না, টাইট টাইট মনে হবে। বাট লেন্থটা যদি অনেক বড় থাকে তাহলে আপনি খুব সহজে কাজটা করতে পারবেন। সো আমার এই নিডেলটা ঘুরে নিয়ে এসে এখানে কাজ করার জন্য যতটুকু টানা দরকার আমি ততটুকু টেনেছি। এখানে এতটুকু বাদ আছে, আপনাদের সুবিধা মতো রাখবেন। বাট খেয়াল রাখবেন এটা কিন্তু আবার যদি খুব বেশি ছোটো আসে তখন কিন্তু নিডেল থেকে স্টিচগুলো পড়ে যেতে পারে। সো এখানে অবশ্যই পাইপের কিছু অংশ থাকতে হবে যেটা স্টিচগুলোকে হোল্ড করে রাখবে। সো আমি আরেকবার চেক করে নেব যে আমার স্টিচগুলো কোথাও টুইস্ট হয়নি, সবগুলোই সমান্তরাল অবস্থায় আছে। এরপরে আমি তো এটা আমার ওয়ার্কিং নিডেল হবে, রাইট নিডেল যেটা আমার দূরে ছিল নিডেল 1, সেটাতে আমি কাজ করব। আর আমার ওয়ার্কিং ইয়ার্নটা কিন্তু আমার নিডেলের উপরে আছে, ওয়ার্কিং নিডেলের উপরে আছে। এই পর্যন্ত এটা হচ্ছে আমার সেট আপ। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা যদি কোথাও ভুল করে ফেলেন, স্টিচ দুটি টুইস্টেড হয়ে যায়। তারপর হচ্ছে এই শুধু ওয়ার্কিং ইয়ার্ন যদি নিডেলের উপরে না থেকে নিচে যায় তাহলে কিন্তু একটা ইয়ার্ন অফার হয়ে যাবে। সো এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সেট আপ। আপনারা যখন এই সার্কুলার নিডেলে রাউন্ড নিটিংটা প্র্যাকটিস করে ফেলবেন তারপরে দেখবেন এটা কোনো ব্যাপার না, খুব সহজ। বাট প্রথমে কিছুটা কনফিউজিং আপনাদের মনে হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সার্কুলার নিডেল দিয়ে রাউন্ড নিটিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা স্টিচ মার্কার ইউজ করতে হবে আপনার কাজটার স্টার্টিংটা বোঝানোর জন্য। তার কারণ হচ্ছে রাউন্ড নিটিং আপনারা করতে গেলে একটা সময় গিয়ে খুবই কনফিউজিং হয়ে যায় যে আসলে স্টার্টিংটা কোথায় আপনার, এটা বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনারা অবশ্যই মার্কার ইউজ করবেন, সেটা এই ধরনের ক্লিপি মার্কার হতে পারে, রাউন্ড রিংয়ের মতো মার্কার থাকতে পারে, বা সুতা দিয়ে আপনারা মার্কার বানিয়ে নিতে পারেন। আমি এর আগে বেসিক নিটিং কোর্সগুলো যেগুলো করেছি সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা সুতা দিয়ে মার্কার বানিয়ে নিতে পারেন। এনিথিং আপনারা ইউজ করতে পারেন জাস্ট মার্ক করার জন্য স্টার্টিংটা। বাট খেয়াল রাখবেন এটা যেন খোলা যায় এমন হতে পারে, কারণ অনেক সময় খোলার প্রয়োজন হতে পারে মার্কার আপনার। সো আমি যেটা করব, আমার ওয়ার্কিং নিডেলে মার্কারটা ঢুকিয়ে নিব, তাহলে এটা আমার আইডেন্টিফাই করবে যে আমার স্টার্টিংটা কোথায় হবে। এরপরে আমি জয়েন করব কিভাবে সেটা দেখাচ্ছে। নেক্সট সেগমেন্ট হচ্ছে আমি কিভাবে রাউন্ডে জয়েন করছি। রাউন্ডে জয়েন করার জন্য নর্মালি নিটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি ঠিক সেভাবে ফার্স্ট আমার ওয়ার্কিং নিডেলটা যে আমার বাম হাতে ধরা যে নিডেলটা আছে যেখানে স্টিচগুলো আছে সেটার ফার্স্ট স্টিচে আমি নিডেলটা প্রবেশ করাবো, ঠিক যেভাবে নিটিং করতে হয় নিট স্টিচের ক্ষেত্রে। আমি স্পেসিফিকলি নিট স্টিচ, পার্ল স্টিচ আর দেখাচ্ছি না আলাদা করে, কারণ এটার কিন্তু স্পেসিফিক আলাদা টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন যারা জানেন না। আর এইখানে দেখুন আমার বিশাল একটা অংশ ফাঁকা আছে, এই জিনিসটা তো গ্যাপটা ক্লোজ করতে হবে, তাহলে এটা রাউন্ডে জয়েন হয়ে যাবে। এই গ্যাপটা ক্লোজ করার জন্য আমি স্পেসিফিকলি নিজে যেটা ব্যবহার করি, এই টেইলটাকে আমি একটু কাজে লাগাই। আমার ওয়ার্কিং ইয়ার্নটা তো নিডেলের উপর দিকেই আছে, ওটা থাক। আমি টেইলটা যেটা করি, টেইলটা নিডেলের নিচ থেকে এনে আমার রাইট নিডেলের উপর দিয়ে এভাবে পার করে টেনে রাখি। এটার কাজ কিছুই না, জাস্ট নিচ থেকে টেনে নেয়, এটা আমি বাম হাতে ধরে রাখি শুধুমাত্র এই গ্যাপটাকে একটু টেনে ক্লোজ করার জন্য, যেন এই জয়েনিংয়ে খুব বেশি গ্যাপ না থাকে। আমি আবার দেখাচ্ছি। নর্মালি আপনার এই পজিশনে থাকবে, ভিতরের দিকে টেইল থাকবে। আমি ওয়ার্কিং ইয়ার্নটা নিডেলের উপর দিকে নিয়েছি, ওয়ার্কিং নিডেলে আমার ওয়ার্কিং নিডেলে স্টিচ মার্কার উঠিয়ে নিয়েছি। আর এই নিডেল আমার স্টিচ আছে বাম হাতের লেফট নিডেলে। সো লেফট নিডেলে রাইট নিডেলটা নিট স্টিচের জন্য প্রবেশ করিয়ে এখানে যে আমার টেইলটা আছে টেইলটা টেনে আমি জাস্ট রাইট নিডেলের উপর দিয়ে পার করে লেফট হ্যান্ড দিয়ে বাম হাতে ধরে রাখবো।
এটা কোথাও কোনো কাজ হবে না, এটা জাস্ট নর্মালি আমরা ওয়েভ ইন করি যেভাবে ঠিক সেভাবে ওয়েভ ইনের কাজটা করবে, বাট মূল নিটিংয়ের সঙ্গে এই টেইলের কোনো সংযোগ থাকবে না। এটা আমি কাজ করতে করতে ওয়েভ ইন করে যাব কিছু দূর পর্যন্ত, 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত। তার কারণ শুধুমাত্র আমি যখন কিছু দূর কাজ করে যাব, তারপরে এই টেইলটা ধরে টান দিলে এই গ্যাপটা, কিছুটা গ্যাপ থাকলেও সেটা ক্লোজ হয়ে আসবে। কিভাবে আমি কাজ করার মাধ্যমে দেখাবো। সো দেখুন আমার নিডেলের উপরের দিকে ওয়ার্কিং ইয়ার্নটা আছে। এখন নর্মালি আমি নিট স্টিচ যেভাবে করি ঠিক নিট স্টিচ করব। আমার এখানে যে টেইলটা কিন্তু আমার নিটিংয়ের অংশ না, এটা জাস্ট ওয়েভ ইন হয়ে যাবে। আমি যখন ওয়ার্কিং ইয়ার্নটা টেনে মূল স্টিচের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো, তখন দেখুন টেইলটা কিন্তু আসেনি, টেইলটা জাস্ট টেইলের জায়গাতেই আছে, জাস্ট আমি এটা ট্র্যাপ করে ফেলেছি। আর আমার ওয়ার্কিং ইয়ার্নটাই কিন্তু স্টিচের ভিতর দিয়ে বের হয়ে আছে। আপনারা ঠিক এটা ভাবে না করে যে শুধুমাত্র ওয়ার্কিং ইয়ার্নটা টেইলটা ছেড়ে দিয়ে শুধুমাত্র ওয়ার্কিং ইয়ার্নটা দিয়ে এভাবে নিটিং করতে পারেন। কিন্তু তাতে হয় কি যে এখানে একটা গ্যাপ থেকে যায় এবং সেই গ্যাপটা ক্লোজ করা খুব কঠিন হয়ে যায়। সো সেই জন্য আমি যে প্রসেসটা ফলো করি, এই যে ইয়ার্ন টেইলটা ধরে টেনে এখানে একটু ওয়েভিং করে ফেলি কাজ করতে করতে, যেটা পরে গ্যাপটা ক্লোজ করতে সুবিধা হয়। আর আমি এখানে রিবিংটা যেটা ইউজ করছি ব্রিমের জন্য 2x2 অর্থাৎ নিট টু পার্ল 2। সো আমি প্রথম দুটো স্টিচ নিট করব। প্রথম দুটো স্টিচের ক্ষেত্রে আমি ইয়ার্ন টেইলটা রাইট নিডেলের উপরে রাখবো। একটা আমার নিটিং হয়ে গিয়েছে। দ্বিতীয় স্টিচে নিডেল প্রবেশ করালাম, ইয়ার্ন টেইলটা উপরে রাখলাম, তারপরে নর্মাল নিটিং। ইয়ার্ন টেইলটা যেন বের হয়ে না আসে নিটিংয়ের মাধ্যমে, সেটা খেয়াল রাখবেন। এটা জাস্ট ট্র্যাপিং করছি আমি। আপনারা দেখুন যে এখানে কিন্তু অনেকখানি গ্যাপ রয়ে যাচ্ছে। এইটা কিন্তু পরবর্তীতে আপনারা যদি ক্লোজ না করেন তাহলে রাউন্ড নিটিংয়ে ব্রাউনটাই বোঝা যাবে না, এখানে গ্যাপ রয়ে যাবে। এটা কিভাবে ক্লোজ করব এবং সেটার জন্য এই ইয়ার্ন টেইলটা কীভাবে হেল্প করছে সেটা আমি এরপরে দেখাচ্ছি। দুটো নিট স্টিচের ক্ষেত্রে কিন্তু আমি ইয়ার্ন টেইলটা আমি রাইট নিডেল উপরে রাখলাম। তারপরে আমি পার্ল করব। সো পার্ল করার জন্য আমার ওয়ার্কিং ইয়ার্ন সামনে আনতে হয়। তো সেক্ষেত্রে ইয়ার্ন টেইলটা আমি কিছু করছি না, ইয়ার্ন টেইলটা নর্মালি পিছনে থাকছে। দুটো স্টিচ আমি পার্ল করব, তারপরে আবার নিট স্টিচ করব। সো ইয়ার্ন পিছনে নিয়ে গেলাম ওয়ার্কিং ইয়ার্ন। এরপরে দুটো স্টিচ নিট হবে। সো সেক্ষেত্রে আমি এই ইয়ার্ন টেইলটা এটাকে আমি একটু ট্র্যাপ করব এখানে ওয়েভিনের মতো করে। মূল নিটিংয়ের সঙ্গে এটার কোনো সংযোগ নেই। সো নেক্সট দুটো স্টিচও আমি নিট করলাম। এরপরে দুটো স্টিচ হচ্ছে পার্ল হবে। সো আমার ওয়ার্কিং ইয়ার্নটা সামনে নিয়ে আসতে হবে। আর এই যে ইয়ার্ন টেইলটা এটা ট্র্যাপ করছি কীভাবে, এখানে তো এরকম অবস্থায় আছে। আমি যখন ওয়ার্কিং ইয়ার্নটা নিয়ে সামনে নিয়ে আসবো, তখন দেখুন এখানে ইয়ার্ন টেইলটা ট্র্যাপ হয়ে গিয়েছে, ওয়েভিং হয়ে গিয়েছে। জাস্ট এটাই। এরপরে আমার কাজ শেষ, প্রায় 1 ইঞ্চির মতো ওয়েভিং করে ফেলেছি। এরপরে আমি আর ইয়ার্ন টেইল নিয়ে কোনো কাজ করব না। এখন আমি জাস্ট দেখাবো যে এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে জয়েনিংয়ের সময়। এই যে এখানে দেখুন, এখানে আমার দুইটা নিডেল জয়েন হয়েছে, এখানে কিন্তু অনেকখানি গ্যাপ আছে। এই গ্যাপটাতে আমি যদি এই যে ইয়ার্ন টেইলটা যেখানে ওয়েভিং করে নিয়েছি, এটা ধরে যদি আমি একটু টান দিই, তাহলে ইয়ার্ন টেইলটা, এখন দেখুন আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কি না, অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে। এই যে দেখুন এখানে গ্যাপটা কিন্তু ক্লোজ করে ফেলেছে, আগের মতো কিন্তু গ্যাপ নেই। এটা কাজ করতে করতে আবার আপনার কিছুটা গ্যাপ হয়ে যাবে, আপনি আবার ইয়ার্ন টেইল ধরে টান দেবেন, গ্যাপটা ক্লোজ হয়ে যাবে। এভাবে একদম আপনার বোঝাই যাবে না যে আপনি কোথায় জয়েন করেছেন, একদম ক্লোজলি পুরোটা একদম সিমলেস রাউন্ড জয়েন মনে হবে। সো আমি দুটো পার্ল স্টিচ করেছি, তারপরে আবার দুটো নিট স্টিচ। এভাবে এই আমার লেফট নিডেলের যতগুলো স্টিচ আছে সবগুলো নিট টু পার্ল টু এভাবে করে যাব।
এই যে আমার লেফট নিডেলের সবগুলো স্টিচ আমার নিড টু পার্ল টু রিবিং করা হয়ে গিয়েছে। সো এখন দেখতে এরকম লাগছে। আপনাদের বলেছিলাম যে রাউন্ড নিটিংয়ের ক্ষেত্রে মার্কারটা ইউজ করা প্রয়োজন। অনেক সময় আপনার কোনো কাজে হঠাৎ করে কাজটা এই পর্যায়ে রেখে উঠে পড়া প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যেটা হয় রাউন্ড নিটিংয়ের ক্ষেত্রে আপনারা যদি মার্ক করে না রাখেন, এই পর্যায়ে এসে আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন যে আপনি আসলে ফুল রাউন্ডটা কমপ্লিট করেছেন নাকি হাফ রাউন্ড কমপ্লিট করেছেন। সো আমি যদি এই পর্যায়ে রেখে উঠে যাই, পরবর্তীতে আসলে আমি বুঝবো যে না, আমি ফুল রাউন্ড কমপ্লিট করিনি, কারণ ফুল রাউন্ড কমপ্লিট করার জন্য কিন্তু আমার স্টার্টিংয়ে আসতে হবে। সো যেহেতু স্টার্টিং আমার এই সাইডে, আমার নিডেলের মাথাটা স্টার্টিংয়ে নেই, তার মানে আমি হাফ রাউন্ড কমপ্লিট করেছি, ফুল রাউন্ড কমপ্লিট করিনি। এই কারণেই কিন্তু মার্কারটা থাকা খুব প্রয়োজন। সো এখন যখন আমরা লেফট নিডেলের স্টিচগুলো শেষ হয়ে গেল, আমরা হাফ রাউন্ড করেছি, আর এই স্টিচগুলো কিন্তু এখনও আমার আনওয়ার্কড রয়ে গেছে। সেক্ষেত্রে আমি যেটা করব, আবার প্রথমের মতোই যে আমরা ফার্স্টে শুরু করেছিলাম যেভাবে, যে ওয়ার্কিং ইয়ার্ন সবসময় সামনের দিক আপনার থেকে বেশি দূরের অংশে থাকবে, আর আপনি যেই নিডেলটাতে কাজ করবেন সেটা আপনার কাছাকাছি থাকবে। সো এক্ষেত্রে আমরা চেক করে নেব যে নিডেল আমাদের স্টিচগুলো যেন টুইস্টেড না হয়ে থাকে। সো এটা চেক করে নেওয়ার পরে ঠিক আগের মতোই যেটা আমরা করেছিলাম, এই স্টিচগুলোকে আমার নিডেলে টেনে নিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেই একটু ডিফিকাল্ট হয়, কারণ যেহেতু কাস্ট অন স্টিচ একটু টাইট থাকে, নিডেলে ম্যানুভার করাটা একটু ডিফিকাল্ট হয় স্টিচগুলো, বাট সেকেন্ড রাউন্ড থেকে দেখবেন অনেক সহজ হয়ে এসেছে। সো আমি যে স্টিচগুলো আমার পাইপে ছিল বা তারের মধ্যে ছিল, সেটাকে ধীরে ধীরে নিডেলে উঠে নিয়ে আসছি। যেই স্টিচগুলো এখন আমার কাজ করা হয়নি, এখন যেহেতু এটা কাস্ট অন স্টিচ, এগুলো একটু টাইট, নিডেলে আনতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট সেকেন্ড রাউন্ড থেকে স্টিচগুলো অনেক লুজ হয়ে যাবে। সো আমরা আবার কিন্তু স্টার্টিংয়ের যেভাবে ছিলাম ঠিক সেই রকম একটা সিচুয়েশনে চলে এসেছি। আমার স্টিচগুলো কিন্তু এই পর্যায়ে ডিফারেন্ট হচ্ছে যে আমার এখন রাউন্ডের জয়েন অবস্থায় আছে। সো আমরা স্টার্টিংয়ে যেটা করেছিলাম, ওয়ার্কিং ইয়ার্নটা ওয়ার্কিং নিডেলের উপরে দিয়েছিলাম, তারপরে ওয়ার্কিং নিডেলটা টেনে বের করে নিয়ে আসবো স্টিচের ভিতর থেকে, কারণ এই নিডেলটা দিয়ে আমি এখন আমার লেফট নিডেলে যে স্টিচগুলো আছে সেটাতে কাজ করব। সো আমরা শেষ করেছিলাম পার্ল টু দিয়ে। সো আমরা এখানে যেহেতু জোর সংখ্যক স্টিচ আছে দুটা নিডেলেই, সো আমাদের নিড টু দিয়ে শুরু হবে, পার্ল টু দিয়ে শেষ হবে। সো পার্ল টু দিয়ে শেষ করেছি, সো এই অংশে নিড টু দিয়ে স্টার্ট করব। অবশ্যই খেয়াল রাখবেন সুতাটা ওয়ার্কিং নিডেলের উপর দিয়ে পার করে নিয়ে আসতে, আদারওয়াইজ যেটা হবে কি হবে আমি সেটা দেখাই। যদি আপনার ওয়ার্কিং নিডেলের উপর দিয়ে সুতাটা পার না করেন, নিচেই থাকে, তারপরে যদি আপনি নিটিং করার চেষ্টা করেন এইভাবে, তাহলে দেখুন এখানে একটা ইয়ার্ন ওভার তৈরি হয়ে গিয়েছে। সো আপনার একটা স্টিচ কাউন্ট বেড়ে যাবে, সো প্যাটার্নটা ঠিক থাকবে না। সো আপনার নিটিংয়ের স্টার্টিংটা যদি নিট স্টিচ হয়, অবশ্যই নিডেলের উপরে সুতাটা পার করে নিতে হবে, সুতাটা নিডেলের উপরে থাকবে, তাহলে আর কোনোভাবেই এক্সট্রা স্টিচ বা ইয়ার্ন অফার তৈরি হবে না। সো একইভাবে এই অংশে আমি যেভাবে নিড টু পার্ল টু করেছিলাম, নর্মালি নিডেলটা প্রবেশ করালাম স্টিচের ভিতরে নিড স্টিচ করার জন্য, তারপরে এই ওয়ার্কিং ইয়ার্নটা যতটুকু সম্ভব একটু টেনে টাইট করে আমি ফার্স্ট নিড স্টিচটা করার চেষ্টা করব, যেন এই জয়েনিংয়ে কোনো গ্যাপ না থাকে। সো একটু টেনে আমি এখানে একটু টাইট করে নিলাম, একটু টেনে যেন জয়েন্টটা গ্যাপটা ক্লোজ হয়ে যায়। তারপরে নর্মালি আমরা যেটা করছি নিড টু পার্ল টু, সো নিড টু পার্ল টু করে যাব লাস্ট স্টিচ পর্যন্ত, পার্ল টু দিয়ে শেষ হবে আমাদের। নিড টু করলাম, এখন পার্ল টু, আবার নিড টু। খেয়াল রাখবেন যারা একদম নতুন, নিড স্টিচের সময়
ওয়ার্কিং ইয়ার্ন রাইট নিডলের পিছনে থাকতে হয়, পার্ল স্টিচের সময় ওয়ার্কিং ইয়ার্ন রাইট নিডলের সামনে থাকতে হয়। এই জিনিসগুলো খুব বেসিক নিড স্টিচ পার্ল স্টিচের সময় আমি শিখিয়েছি। সো এটা মনে রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনার স্টিচটা ঠিক হবে না, অথবা আপনার সুতার পজিশনটা ভুল থাকলে অনেক সময় দেখা যায় যে ইয়ার্ন অফার হয়ে যায়, এক্সট্রা স্টিচ কাউন্ট হয়ে যায়। আমি পুরো সবগুলো স্টিচে নিড টু পার্লস টু করে রিবিং করে যাব। আমাদের একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। আমাদের এই অংশে যেহেতু মার্কারটা আছে, সো আমরা বুঝে যাব যে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, রাউন্ডের শুরু। সো আফটার রাউন্ড 1 আমাদের কাজটা দেখতে এরকম লাগছে। আমরা মোস্ট ডিফিকাল্ট পার্টটা কমপ্লিট করে ফেলেছি। এরপর অনেক সহজ, স্টিচগুলো অনেক লুজ হয়ে যাবে আর টাইট থাকবে না, সো আপনার নিডলে ম্যানুভাল করাটা সহজ হবে। প্লাস আমরা তো রাউন্ডে জয়েন করে ফেলেছি, জয়েনিংটাই সবচেয়ে ডিফিকাল্ট। আপনারা দেখুন যে এখনও কিন্তু এখানে অনেকটাই গ্যাপ মনে হচ্ছে জয়েনিংয়ে। সো এই যে আমার ইয়ার্ন টেলটা আছে, ইয়ার্ন টেলটা ধরে আমি যেভাবে আপনাদের ওয়েভিংটা করা শিখেছি সেম ওয়েতে যদি আপনারা ওয়েভিং করে নেন, তাহলে ইয়ার্ন টেলটা ধরে টান দিলে দেখুন এটা জয়েনের গ্যাপটা ক্লোজ হয়ে গেল। সো আপনারা আমি যেই প্রসেসটা দেখলাম সেম প্রসেসটা ফলো করতে পারেন। এছাড়াও আপনারা ইউটিউবে খুঁজলে রাউন্ডে জয়েন করার আরও অনেক প্রসেস আছে, সেটাও পেয়ে যাবেন। আপনাদের জন্য যেটা কনভিনিয়েন্ট হয় আপনারা সেই প্রসেসটা ফলো করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অলওয়েজ স্টিচগুলো দেখবেন, স্টিচগুলো যেন কোনোভাবে টুইস্টেড না হয়ে থাকে, সবগুলো স্টিচ যেন আনটুইস্ট অবস্থায় থাকে, একই দিকে থাকে। এখান থেকে শুরু হয়েছে সবগুলো যেন প্যারালাল লাইনে থাকে। সো নেক্সট রাউন্ডটা সেম। আমরা যেহেতু এখন স্টিচগুলো নিডেলেই আছে, আমি আবার সবগুলো স্টিচ দুটা নিডেলে উঠিয়ে নেব। স্টিচগুলো নিডেলে চলে এসেছে। এই অবস্থায় আমার যেই নিডেলটাতে ওয়ার্কিং ইয়ার্ন যুক্ত সেটা হবে আমার ওয়ার্কিং নিডেল। সো ইয়ার্নটা আমি ওয়ার্কিং নিডেলের উপর দিয়ে পার করে নিব, তারপরে ওয়ার্কিং নিডেলটা টেনে বের করে নেব। এখন অনেক সহজে নিডেলটা বের হয়ে আসবে কারণ স্টিচগুলো অনেক লুজ হয়ে গিয়েছে। এরপরে একই জিনিস আবার আমি এখানে নিড টু পার্ল টু করে যাব। সো আমি আরেকটা রাউন্ড দেখাবো, রাউন্ড 2। এখানেও যখন আমরা ফার্স্ট নিড স্টিচটা করব, খেয়াল করব ফার্স্ট নিড স্টিচটা যতটুকু সম্ভব ওয়ার্কিং ইয়ার্নটা টেনে টাইট করে করা যায়। এটা এখন আপনাদের কাছে কোনো স্পেসিফিক চেহারা আপনারা বুঝতে পারবেন না রিবিংয়ে। আমি যে স্যাম্পলটা করেছি এখানে যে ধরনের রিবিংটা দেখা যাচ্ছে সেম জিনিসটা কিন্তু আমরা করছি। রিবিংয়ের এই অংশগুলো সেম ডিজাইনটাই হবে, বাট প্রথম একটা দুটা রাউন্ডে আসলে ডিজাইনটা কিছুই বোঝা যায় না। থার্ড রাউন্ড থেকে আপনারা মোটামুটি ডিজাইনটা একটু বুঝতে পারবেন। সো আপনাদের যদি মনে হয় যে রিবিংটা আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের ঠিক সেই রকম লাগছে না দেখতে, আশাহত হবেন না। প্রসেসগুলো যদি ঠিকভাবে ফলো করেন তাহলে থার্ড রাউন্ড থেকে দেখবেন যে একটা মোটামুটি চেহারা চলে এসেছে। সো আমার লেফট নিডেলে যতগুলো স্টিচ আছে এই প্রত্যেকটা স্টিচে কিন্তু আমি নিড টু পার্ল টু সেম 2x2 রিবিংটা করে যাচ্ছি। আর
2টা 3টা রাউন্ড হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনারা বুঝতেও পারছেন আসলে, তখন নিড টু পার্ল টু এভাবে মনে করে যাওয়ারও কোনো প্রয়োজন হবে না। এরকম যখন একটা রিবিংয়ের চেহারা চলে আসবে আপনারা বুঝতেই পারবেন যে এই 2টা নিড স্টিচ, মাঝখানে 2টা পার্ল স্টিচ, এটা দেখেই বোঝা যায়। সো প্রথম 2টা রাউন্ড খুব সাবধানে করবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা রিবিংটা ভালোভাবে বুঝতে না পারছেন। লেফট নিডেলের সবগুলো স্টিচ রিবিং করা হয়ে গিয়েছে। আমাদের এই সাইডে আমরা মার্কারটা রেখেছি, অর্থাৎ আমাদের হাফ রাউন্ড কমপ্লিট হয়েছে। আমি নিডেলটা ঘুরিয়ে নিব। সো নেক্সট হাফ কাজ করার জন্য আমি স্টিচগুলোকে আবার নিডেলে উঠিয়ে নেব। এক্ষেত্রে দেখুন খুব সহজেই কিন্তু স্টিচগুলো নিডেলে চলে আসছে, কারণ স্টিচগুলো আগের চেয়ে অনেক লুজ হয়ে গিয়েছে। একইভাবে এই হাফটা আমি কমপ্লিট করব। খেয়াল রাখবেন স্টিচগুলো যেন টুইস্ট হয়ে না থাকে, কোথাও যেন টুইস্টেড না থাকে। ওয়ার্কিং ইয়ার্নটা ওয়ার্কিং নিডেলের উপরে দিয়ে নিডেলটা বের করে নিয়ে আসলাম। তারপরে একইভাবে নিড টু পাল্টু করে যাব। ফার্স্ট স্টিচটা একটু টাইট করে করব যেন গ্যাপটা না থাকে। সো এইভাবে আমরা নিড টু পাল্টু করে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের রিবিং বা ব্রিমের লেন্থ 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি হয়, আপনাদের যতটুকু পছন্দ। আপনারা যদি 1.5 ইঞ্চি পছন্দ হয় 1.5 ইঞ্চি রাখবেন, 2 ইঞ্চি পছন্দ হলে 2 ইঞ্চি রাখবেন। আমার এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ করেছি। 2 ইঞ্চি রাখতে চাইলে আরও 1-2টা রাউন্ড হয়তো বেশি করতে হবে। আর আপনারা যদি ফোল্ডেড ব্রিম চান সেক্ষেত্রে ফোল্ডিং অবস্থায় যদি মনে করেন যে 1.5 ইঞ্চি লাগবে দেখতে ব্রিমটা, সেক্ষেত্রে 1.5 ইঞ্চি দ্বিগুণ 3 ইঞ্চি টোটাল করতে হবে। আর যদি ফোল্ডেড অবস্থায় 2 ইঞ্চি ব্রিম রাখতে চান সেখানে 2 দুগুণও 4 ইঞ্চি টোটাল এই রিবিং অংশটা করে যেতে হবে। সো এইটা হচ্ছে আমাদের ব্রিমের সেগমেন্টটা, যেটা আমি করে রেখেছি। আমরা মূল অংশটা এই কালারে ক্রিম কালার দিয়ে করবো এরপরে। তো আজকে আমি যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আমি পার্ট বাই পার্ট করব, কয়েকটা পার্টে পুরো হ্যাটটা কমপ্লিট করব, আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালটা। অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। এরপরে আমাদের বেশ কিছু ডিজাইন আছে, কেবলিং আছে। সো সেই ডিজাইনগুলো দেখাতেও সময় লাগবে। এ কারণে আমি প্রত্যেকটা অংশ বা সেগমেন্ট আলাদা আলাদা পার্টে ভাগ করে আপলোড করব। সো এটা পার্ট 1 হবে ব্রিমটা বানানো। নেক্সট পার্ট আমি চেষ্টা করব নেক্সট ডেতে আপলোড করার, যেন ধারাবাহিকভাবে আপনারা এই হ্যাটটা তৈরি করতে পারেন স্টেপ বাই স্টেপ। আর অনেকেই আসলে আমি রেগুলার হতে পারছি না, অনেকেই জানেন না যে আমি একটু বিজি আছি ওয়ার্ক এবং ফ্যামিলি লাইফ নিয়ে। এই কারণে আসলে টিউটোরিয়ালগুলো রেগুলার আপলোড করা পসিবল হয় না। তারপর অনেকেরই অনুরোধ ছিল শীতের আগ দিয়ে একটা নিটেড হ্যাট দেখানোর। তাদের কথা বিবেচনা করে আমি চেষ্টা করছি, শীতের আগ দিয়ে হলো না, শীতের মাঝামাঝি দেখানোর চেষ্টা করছি। বাট এখনও যেহেতু শীত পড়েনি, আশা করছি আপনাদের উপকারে লাগবে। সো এইভাবে আমি পার্ট 1টা এই পুরো ব্রিমটা
কমপ্লিট করে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আপনারা কমপ্লিট করে নেবেন, যতটুকু লেন্থ চান। সো নেক্সট ডে থেকে আমরা হ্যাটের মূল বডির কাজটা শুরু করব ক্রিম কালারে। তো আরেকবার একটু রিক্যাপ করে দিই, আমরা সেটিয়া উল ইউজ করছি, সঙ্গে দুটা নিডল ইউজ করছি, সার্কুলার নিডল, অ্যাটলিস্ট 60 সেন্টিমিটার লেন্থ হতে হবে, যত বড় হবে 80 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার পর্যন্ত পাওয়া যায়। যদিও আমাদের দেশে নর্মাল মার্কেটে এগুলো অ্যাভেলেবল না, আপনারা বিভিন্ন অনলাইন শপস যেগুলো আছে নিটিং ম্যাটেরিয়াল, ক্রোসেট ম্যাটেরিয়াল সেল করে ফেসবুক শপগুলোতে, সেগুলোতে পেতে পারেন। আর অনেকে আমাকে প্রশ্ন করে আমি সেল করি কিনা, আমি আগে সেল করতাম, বাট আনফর্চুনেটলি আমি এখন সেল। সো আপনারা যারা মনে করছেন যে আমার মাধ্যমে কিনবেন তাদের আসলে দুঃখিত, আমি সেল করছি না এই মুহূর্তে। আর যেটা যে নিডল লাগবে দুটো সাইজে, 2.5 বা 2.75 ব্রিমের জন্য, আর 3 মিলিমিটার নিডল হচ্ছে পুরো হ্যাটের বডির জন্য। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের যাদের অ্যাভেলেবল আছে তারা, যেহেতু আমরা এখানে কেবলিং করব, কেবল নিডলটা প্রয়োজন হবে, বাট এটা ম্যান্ডেটরি না, কারণ কেবল নিডল ছাড়াও কেবল করা পসিবল। যেহেতু আপনাদের এখন আমাদের দেশে এই সিচুয়েশনে অনেক কিছুই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, এই কারণে যাদের কেবল নিডল নেই তারাও যেন নর্মাল নিটিং নিডল থাকলেই এই হ্যাটটা তৈরি করতে পারে। কেবল নিডল ছাড়া কীভাবে কেবল কোথায় সে প্রসেসটা আমি দেখাবো। সো এই তো নেক্সট পার্টে আশা করছি আমরা বডির অংশটা অনেকখানি কমপ্লিট করতে পারবো। সো আপনারা নেক্সট টিউটোরিয়ালটা জন্য আবার আমার চ্যানেলটা ভিজিট করবেন আশা করছি। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক সময় অনেকে কমেন্ট করেন, আমি আসলে এখন যেহেতু রেগুলার হতে পারছি না, দুঃখিত, আমি রিপ্লাই করতে পারি না, বাট আমি চেষ্টা করি, যেটা আমার মনে হয় যে রিপ্লাই করা খুবই প্রয়োজন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমি চেষ্টা করি, বাট সবগুলো আনফর্চুনেটলি আমার পক্ষে করা সম্ভব হয় না, এই জন্য দুঃখিত। চেষ্টা করব যদি আমি সময় ম্যানেজ করতে পারি আর একটু রেগুলার হওয়ার, বাট এই হ্যাটটা আমি কমপ্লিট করব নেক্সট কয়েকদিনের ধারাবাহিকভাবে। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।